আসসালামু আলাইকুম। ২০২৬ সালের যারা তোমরা পরীক্ষার্থী, তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা ২০২৭, ২৮ যেকোনো ব্যাচে দেখতে পারো। অধ্যায়টার নাম হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। মানে এসএসসির বর্তমান সিলেবাসের এটা ১২ নম্বর চ্যাপ্টার। আর এই ১২ নম্বর চ্যাপ্টারটাতে যা আছে, এই সমগ্র জিনিস আসলে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। প্রতিটা টপিক প্রতিটা টপিক ইন্টারমিডিয়েটে আছে ইম্পর্টেন্ট। বোঝার ব্যাপার আছে, আনন্দের ব্যাপার আছে, চিন্তা ভাবনাটার বিশালতার ব্যাপার আছে, এবং সর্বোপরি এটা পড়ার পরে একটা স্টুডেন্টের ইন্টারমিডিয়েটে যে একটা বায়োলজি আছে সামনে, ওই ইন্টারমিডিয়েটের বায়োলজিটা কল করবে এখানে। এই ইন্টারমিডিয়েটের বায়োলজিটা কল করবে, কারণ হলো একটা চ্যাপ্টারকে যদি আমি অন্তর থেকে বুঝতে চাই, তাহলে প্রথমেই টপিকগুলো কি আছে এটাকে একটু ধারণা করে নিতে হবে। আমি যদি একটু মোটা দাগে সমস্ত টপিকগুলোকে একসাথে করি, যে এই হচ্ছে টপিকের নমুনা, তাহলে তোমরা দেখবা যে টোটাল 6টা টপিক আছে এই চ্যাপ্টারে। 6টা মেজর টপিক আছে। 1 নাম্বার, তোমাকে ক্রোমোজোম বুঝতে হয়, এটাকে একটু আলাদা করে বোঝার দরকার আছে। এবং এই যে চ্যাপ্টারের এমসিকিউ, আমরা আমরা এই চ্যাপ্টারটা আমরা কি করছি, এই চ্যাপ্টারে আমাদের টার্গেট হচ্ছে আমরা শিওর শর্ট এমসিকিউ সিরিজ চালাচ্ছি। 50 দিনের একটা প্রোগ্রাম। তো 50 দিনে আমরা 50টা চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ দিব। এখন সিকিউ তো আমরা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে আলাপ করেছি। তো আমি চাই যে স্টুডেন্টরা যারা এমসিকিউতে মিস্টেক করে টু সাম এক্সটেন্ট, তো ওই মিস্টেকটা যেন না করে, আমরা যেন শেষ মুহূর্তে একটা স্টুডেন্টকে প্রপারলি বুঝাইতে পারি। আর ফিজিক্স আর কেমিস্ট্রির তুলনায় বায়োলজিটা হচ্ছে মোরলেস বই থেকে অনেক বেশি প্রশ্ন হয়, বই থেকে প্রশ্ন হয়। সো আমি বলবো বায়োলজির প্রশ্নগুলো বই থেকে হুবহু হয়, কেমিস্ট্রির প্রশ্নগুলা একটু ট্রিকি, বাট ফিজিক্সের প্রশ্নগুলো হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল। তো ফিজিক্সের প্রশ্নগুলো যেহেতু ম্যাথমেটিক্যাল হয়, সেটা বই থেকে কমন ফালানো অসম্ভব। কিছু ক্ষেত্রে সম্ভব যেগুলো বইয়ের থেকে মুখস্থ আসে, বাট বায়োলজির এমসিকিউগুলোকে মুখস্থ করে এমনভাবে একটা স্টেবিলিটি আনতে হবে যে একটা স্টুডেন্ট যেন বইয়ের সাথে মিল রেখে টের পায়। তো এখন 6টা টপিক আছে। প্রথম যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে ক্রোমোজোম। খুব খেয়াল করো, দ্বিতীয় টপিক এই চ্যাপ্টারে ক্রোমোজোম বোঝার পরে একটু ভালো করে ডিএনএ বোঝা লাগবে। তো ডিএনএ যদি বুঝতে হয়, ডিএনএর সাথে আরএনএ বোঝা লাগে, আরএনএ বোঝা লাগে। তারপর 3 নাম্বার টপিক হচ্ছে ডিএনএ আরএনএ, আমরা দুইটা বুঝলাম। এরপর ডিএনএ রেপ্লিকেশন এবং টেস্ট, এই একটা শব্দ আছে, ডিএনএ রেপ্লিকেশন। এটা একটু বড় সড় একটা বিষয়, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড ডিএনএ টেস্ট। যদিও ডিএনএ টেস্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বা সংখ্যা কম। আচ্ছা, 4 নাম্বার টপিক এই চ্যাপ্টারের শেষের দিকের আগে, যখন জৈব অভিব্যক্তি আমরা পড়ি, তার আগে ডিসঅর্ডার আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, অটোজোমাল ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারগুলো থেকে প্রশ্ন আসেই প্রশ্ন। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার আরেকটা হচ্ছে অটোসোমাল ডিসঅর্ডার বা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোসোমাল অটোসোমাল ডিসঅর্ডার। এই হচ্ছে আমার ডিসঅর্ডার্স, মানে 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতে জীবনের আবির্ভাব বোঝা লাগে। জীবনের আবির্ভাব, কিভাবে জীবনটা শুরু হয়েছে, এবং সেইখানে কিছু এমসিকিউ আছে যেটা হুবহু বই থেকে আসে। এবং সর্বশেষ 6 নাম্বার টপিক হচ্ছে শেষের দিকে জৈব অভিব্যক্তি আছে, মানে লিঙ্কড অ্যানিমাল বা কোন আর্কিওপটেরিক্সের গল্প আছে, বিবর্তনের সপক্ষে প্রমাণ আছে, ডারউইনবাদ আছে, অডারউইন মতবাদ আছে, ডারউইনীয় মতবাদ, অডারউইনীয় মতবাদ। তাহলে 6 নম্বর টপিকটা হচ্ছে জৈব অভিব্যক্তি, অথবা এখানে আমি একটু অন্যভাবে বলতে পারি, এইটা হচ্ছে ডারউইনিজম। মোটামুটি এই 6টা মোটা দাগে ভাগ করা যায়। তো এখন আমরা যদি এই চ্যাপ্টারের এমসিকিউগুলোকে বোঝার চেষ্টা করি যে কেমন কেমন এমসিকিউ আসে এবং সেই এমসিকিউগুলোকে কিভাবে অ্যান্সার করতে হবে, আমি আজকে এই সবগুলা টপিকের সাথে একসাথে নিয়ে মোট
100 MCQ সলভ করার চেষ্টা করব। ভিডিও কতক্ষণ লম্বা হবে আমি জানি না, বাট 100 MCQ তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এই MCQ-গুলোর থেকেই বিগত বছরের বোর্ড পরীক্ষা আসছে এবং সামনেও আসবে, এটা হচ্ছে কথা। তো প্রথম প্রশ্নতে যাই একটু। দেখো প্রথম প্রশ্ন, এখন আমি একটু মানে শুরু থেকে না গিয়ে একটু মানে মিক্স মেথডে পড়ানোর চেষ্টা করব। যে কোনো প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে, তুমি মেন্টালি রেডি থাকবা। যেমন প্রথম প্রশ্ন, প্রচ্ছন্ন জিন দ্বিতীয় বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়? এই একটা প্রশ্ন। এখন ধরো এই একটা প্রশ্নের উত্তর বোঝার জন্য মেন্ডেলের সূত্র বোঝা জরুরি। মেন্ডেলের বংশগতির সূত্র আছে দুইটা। তো প্রথম সূত্রে হোমোজাইগাস অবস্থায় বা প্রথম সূত্রে হচ্ছে মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ এক জোড়া বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে যে ক্রসটা হয়। তো একটু খেয়াল করে দেখো, তোমরা মনে করো যে একটা লম্বা মটরশুঁটি এর সাথে খাটো মটরশুঁটির ক্রস করানোর ফলে প্রথম বংশধরে মানে F1 জুনতে যা আসছিল সব হচ্ছে লম্বা। তাহলে এটা হচ্ছে F1 জনু। শব্দটা কি? এই শব্দটা হচ্ছে F1 জনু। তাহলে এই F1 জনুর মধ্যে এরা সবাই হচ্ছে লম্বা। এখন F2 জনিতে যাওয়ার সময় যখন আমরা চেকার বোর্ড করি, মনে আছে চেকার বোর্ডে আমরা কি করছিলাম? এই হচ্ছে চেকার বোর্ডের চেহারা। তো চেকার বোর্ডের চেহারার মধ্যে মনে করে দেখো তো যে বাবা এবং মাকে দুইটা আলাদা খণ্ডে আমরা ভাগ করেছি। তো একটা হচ্ছে এই যে এরকম দাগ দিয়ে ইমাজিন করো, এই একটা দাগ দিলাম। তো এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। তাহলে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে প্রথম যেই সন্তানটা হচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। পরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা। আর একটা যেটা পাচ্ছি এটা হলো বিশুদ্ধ খাটো। তাহলে এই যে প্রচ্ছন্ন জিন যেটা দ্বিতীয় বংশধরে, তাহলে এটা কোন জনু? এটা হচ্ছে F2 জনু। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা, প্রচ্ছন্ন জিন। এখন প্রশ্নটা আসলে এইভাবেও না বলে অন্যভাবে বলতে পারতো যে হ্যাঁ প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। প্রচ্ছন্ন বলতে রিসেসিভ জিন, যেটা প্রকাশ পায় না। তো এটা তো প্রকট জিন, ক্যাপিটাল টি প্রকট, এটা লম্বা, এটা ছিল হচ্ছে খাটো। কারণ এটা কেন খাটো? এটা খাটো এই জন্য কারণ এইখানে লম্বা জিন নাই, সেই কারণে ও খাটো। তাহলে এখানে বলতে হবে যে এইখানে হচ্ছে লম্বা হওয়ার যে জিন, সেই জিনটা নাই। তাহলে প্রচ্ছন্ন জিন হচ্ছে স্মল টি। এই যে দেখো এই স্মল টি দুইটা একসাথে হোমোজাইগাস অবস্থা আমরা এখানে পাইলাম। তাহলে এই বংশধরটা হবে বিশুদ্ধ খাটো। তাহলে এটা কয় চতুর্থাংশ? 1/4। তার মানে 4টা সন্তানের মধ্যে একটা সন্তান হবে বিশুদ্ধ খাটো। তাহলে এটা হচ্ছে 1/4, আর 1/4 এর পার্সেন্টেজ হচ্ছে 25%। এখন তুমি বলবা স্যার অধ্যায়ের শুরুতেই এইটা কেন? তোমরা তো কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা ম্যাচিওরড, তোমরা এগুলা পড়ছো। তো আমি একদম শুরু থেকে অর্গানিকের যে ক্লাসটা আমি নিয়েছিলাম, অর্গানিকের ক্লাসটা শুরু থেকে যেভাবে দিয়েছিলাম ওইভাবে না দিয়ে আমি একটু মিক্স মেথডে যেতে যাচ্ছি, যেন তোমাদের ব্রেনটা শাফলিং হয় বায়োলজিতে। দ্বিতীয় প্রশ্ন, ডিএনএর ডাবল হেলিক্সের ব্যাস কত? এটা একদম আমাদের মুখস্থ। তো তোমরা ডাবল হেলিক্স মানে তোমরা জানো, হেলিক্স শব্দটার মানে হচ্ছে পেঁচানো সিঁড়ির মতো। হ্যাঁ, পেঁচানো সিঁড়ির মতো, পেঁচানো সিঁড়ির মতো। তাহলে ডাবল হেলিক্সের চেহারাটা হচ্ছে এই রকম। তো এই রকম যদি হয়, তোমরা জানো ডিএনএ একটা পলিনিউক্লিওটাইড। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ধরো এরকম ভাবে চলছে। তো চলছে গাড়ি সিসিমপুরে। তো সিসিমপুরে যাওয়ার আগে একটু দেখি যে এই হচ্ছে ডিএনএর ব্যাস হচ্ছে এইটা, অর্থাৎ
এই সূত্র থেকে এই সূত্র পর্যন্ত যে বিস্তৃত অংশটা, এইটাই হচ্ছে ডিএনএ এর ব্যাস। তাহলে এক মাথা 5 হলে আরেক মাথা অবশ্যই 3 হয়, তাহলে অপর প্রান্ত 3 হলে অপর প্রান্ত 5 হয়, কারণ ডিএনএ সুতা দুইটা 5 3 এন্টি প্যারালাল। অর্থাৎ ডিএনএ এর একটা সুতা যদি 3 নাম্বার প্রান্ত থেকে 5 নাম্বার প্রান্ত পর্যন্ত হয়, তাহলে অপর সুতা 5 নাম্বার প্রান্ত থেকে 3 নাম্বার পর্যন্তই হবে, এবং এইটার নাম হচ্ছে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল। তাহলে ডিএনএর ব্যাস, ডিএনএর ব্যাস এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এবং 20 অ্যাংস্ট্রম মানে 20 ইন্টু 10⁻⁻10 মিটার। এবং আরেকটা মজার ব্যাপার আছে, এটাকে যদি আমি এখন অ্যাকচুয়ালি লিখি, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁹ মিটার, আর এই -9 হচ্ছে ন্যানোমিটার। তাহলে এটাকে বলা যাবে এটা হচ্ছে ন্যানোমিটার। তো প্রশ্ন বলে দিছে কত অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম, সুতরাং এই মানটা অলরেডি বলা যে এটা 10⁻⁻10 মিটার। তাহলে রাইট অ্যান্সার হবে 20 অ্যাংস্ট্রম। রাইট অ্যান্সার হবে 20 অ্যাংস্ট্রম। তুমি দেখো এই প্রশ্নটা অনেক সহজ না? সহজ। বরিশাল বোর্ড 23 আসছে, ঢাকা বোর্ড 22 আসছে, রাজশাহী বোর্ড 19 আসছে, 19-এর প্রশ্নই 22-এ, 22-এর প্রশ্নই 23-এ। দেখো, অসুস্থ বাবা এবং বাহক মায়ের মিলন উৎপন্ন সন্তানের শতকরা কত ভাগ বর্ণান্ধ। তাহলে এই যে একটা শব্দ বলে দিল বর্ণান্ধ, তাহলে এটাকে আমরা ইংলিশে জানি কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেসের এই প্রশ্নটা আসছে সিলেট বোর্ড 25-এ। এখন তোমরা ভাবো যে বাবাটা অসুস্থ, তাহলে তার ক্রোমোজোমাল কনফিগারেশন এমন হবে কেন? কারণ এক্স ক্রোমোজোমেই যদি মিউটেশন হয় বা এক্স ক্রোমোজোমে যদি ত্রুটি হয়, কারণ বর্ণান্ধ হচ্ছে একটা সেক্স ক্রোমোজোম ডিসঅর্ডার, আর থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার। তো অটোজোমাল ডিসঅর্ডার কোনটা? থ্যালাসেমিয়া হচ্ছে যদি বাবা এবং মায়ের উভয়ের থ্যালাসেমিয়া থাকে, তাহলে সন্তানের থ্যালাসেমিয়া হবে। তাহলে এটা অটোজোমাল ডিসঅর্ডার, আর এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম ডিসঅর্ডার। তো সেক্স ক্রোমোজোম ডিসঅর্ডারে এক্স ক্রোমোজোমটা যদি মিউটেটেড থাকে, তাহলে সে মানে রোগের লক্ষণ প্রকাশ করবে। তো এখানে কি হবে? বাবা অসুস্থ, তাহলে বাবারটা কি এক্স প্রাইম ওয়াই হবে। তো এক্স প্রাইমটা কি? এক্স ক্রোমোজোমটা মিউটেটেড বোঝানোর জন্য। আর বাহক মা, তাহলে বাহক মা যদি হয়, বাহক মার দুইটা এক্সের মধ্যে একটা মিউটেটেড থাকবে, একটা। তাহলে যদি একটা মিউটেটেড থাকে, তাহলে কাহিনীটা কি হবে? প্রথম সন্তান, এই যে এটা প্রথম সন্তান, এই যে মেয়ে, এই মেয়ে বর্ণান্ধ। কেন? কারণ ওর দুইটা এক্সই মিউটেটেড। এবার দ্বিতীয় মেয়ে, দ্বিতীয় মেয়ে যেটা, দ্বিতীয় মেয়ে, এটা হচ্ছে এক্স এক্স প্রাইম, এটা বাহক। এবার ছেলেটা, ছেলেটা অবশ্যই বর্ণান্ধ, এবং পরের ছেলেটা সুস্থ, কারণ এখানে হচ্ছে এক্স প্রাইম ওয়াই, এখানে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এটা কি? এটা হচ্ছে বর্ণান্ধ মেয়ে, বর্ণান্ধ মেয়ে। আচ্ছা, এটা কি? এইটা হচ্ছে বাহক মেয়ে, বাহক মেয়ে। এটা কি? এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র। আর এটা কি? এটা হচ্ছে সুস্থ, সুস্থ ছেলে। এখন তুমি বলো যে উৎপন্ন সন্তানদের কত ভাগ বর্ণান্ধ? তাহলে এখানে বর্ণান্ধ সন্তানদের, তাহলে উৎপন্ন সন্তান হইল 4টা, এর মধ্যে 4-এর মধ্যে বর্ণান্ধ 2টা। কেমনে? একটা মেয়ে বর্ণান্ধ, একটা পুত্র বর্ণান্ধ। তাহলে সিম্পলি সিম্পলি এই হচ্ছে একটা মেয়ে, এই হচ্ছে একটা পুত্র। তাহলে উৎপন্ন সন্তান কত? উৎপন্ন সন্তান হচ্ছে 4। এই 4-এর মধ্যে বর্ণান্ধ হচ্ছে 2টা। তাহলে 2/4, এটা অবশ্যই হাফ, মানে 50% বর্ণান্ধ হবে। এই যে পার্সেন্টেজের যে বিষয়টা, এটা অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসে, আসবেই, অবশ্যই পরীক্ষা আসবে। 50%। চিত্র এ কে কাটতে, এখন চিত্র এ, এটা হচ্ছে ডিএনএ, এবং ডিএনএর একটা নির্দিষ্ট অংশ কাটার জন্য যে এনজাইমটা লাগে, এইটার নাম হচ্ছে
রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম, তাহলে যেই এনজাইমটা ডিএনএ নির্দিষ্ট নাইট্রোজেন বেসকে কাটে, তোমরা একটু মনে রাখো 4 থেকে 6 জোড়া 4 থেকে 6 জোড়া নাইট্রোজেন বেসকে কাটতে পারে। তোমাদেরকে ইনশাআল্লাহ ইন্টারমিডিয়েটে যখন পড়াবো, ইনশাআল্লাহ ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার আছে জীব প্রযুক্তি, এই যে এইরকমই একটা চ্যাপ্টার, সেখানে গিয়ে আরেকটু ডিটেইল তোমরা পড়বা যে ডিএনএর কোন অংশটা কোন নাইট্রোজেন বেসকে কোন রেস্ট্রিকশন এনজাইম কাটতে পারে। তাহলে এটা হবে রেস্ট্রিকশন এনজাইম। ট্রিপসিন এনজাইম, পেপসিনোজেন, লাইপেস, এগুলো না। তো লাইপেস কাকে ভাঙে? লাইপেস ফ্যাটকে ভাঙে। ফ্যাটকে ভাঙে। পেপসিনোজেন এই এনজাইমটা স্টোমাকে থাকে। সো পেপসিনোজেন এই এনজাইমটা থাকে স্টোমাকে, এবং ও অ্যাকচুয়ালি প্রোটিনের উপরে কাজ করে, প্রোটিন। আর ট্রিপসিন এনজাইম এটা থাকে ক্ষুদ্রান্ত্রে। ট্রিপসিন, লাইপেস, অ্যামাইলেস এটা অগ্নাশয় থেকে আসবে। তাহলে এই যে এটা মানে এনজাইমটা, এটা আসে অগ্নাশয় থেকে এবং রিলিজ হবে ক্ষুদ্রান্ত্রে, এবং ও ভাঙবে হচ্ছে প্রোটিন। পরেরটা থ্যালাসেমিয়ার কারণ। সুতরাং এটা সিম্পলি আমরা বলতে পারি যে এটা ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ। কারণ তোমরা জানো আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া। তাহলে এই যে আলফা থ্যালাসেমিয়া রক্ত শব্দটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। তাহলে এইটা কিসের জন্য? কারণ হচ্ছে আলফা গ্লোবিউলিন আর বিটা গ্লোবিউলিন। আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন। এই দুইটা প্রোটিন যদি না থাকে তাহলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ সৃষ্টি হবে। কিন্তু এখানে অবশ্যই শ্বেত রক্তকোষের সাথে, এখন এটা হচ্ছে নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে। এই যে প্রশ্নগুলো না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যখন বইটা পড়বা সুন্দর করে একটু মনোযোগ দিয়া তোমরা লাইনগুলা সব পড়বা, এবং লাইনগুলা পড়ার সময় তোমরা মনোযোগ দিয়ে একটু পড়বা যে কোন কোন কারণে এই থ্যালাসেমিয়া হয়, কোন কোন কারণে হয়। একটু দেখো এই যে আচ্ছা এখানে দেখো একটু এই যে দেখো লোহিত রক্তকোষ 2 ধরনের প্রোটিন দিয়ে তৈরি। একটা নাম হচ্ছে আলফা গ্লোবিউলিন, আর একটা নাম হচ্ছে বিটা গ্লোবিউলিন। এই যে এই লাইনগুলা একবার ভালো মতো নিজের একটু পড়বা, কারণ ইন্টারমিডিয়েটে উঠার সময় সবই লাগবে, আর এসএসসিতে এই চ্যাপ্টারের এমসিকিউ অ্যান্সার করার সময় বইয়ের লাইনগুলা জানা দরকার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য, এই যে একটা ক্রোমোজোম। এখন স্যার প্রশ্ন হচ্ছে, আমরা যেরকম আসলে নিউক্লিয়াসকে আমরা যেরকম দেখি, এটা হচ্ছে কি নিউক্লিওলাস। তো এখন নিউক্লিয়াসকে ঘিরে এইরকম চিকন পেঁচানো সুতার মতো যেগুলা থাকে, এগুলা সব হচ্ছে ক্রোমাটিন। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, ও যখন কোষ বিভাজনের সময় খাটো হয়ে যায়, তখন ওর চেহারাটা হচ্ছে এইরকম, এবং মাঝখানে যেটা, এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো সাধারণত এই যে 2টা ভাগ হয় না, 2টা ভাগ হইল, এই যে 2টা ভাগ, এটার নাম হচ্ছে ক্রোমাটিড। এইটার নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে স্যার এই যে ক্রোমোজোমটা, এটা আসলে কত, এটা অ্যাবসলিউটলি বইয়ের মধ্যে লেখা আছে। সুতরাং এই যে বইটা, তোমাদের যে বই, এখান থেকে যে প্রশ্ন আসে, তখন এই বইয়ের লাইনের বাইরে যাওয়াটা খুবই মুশকিল। তাহলে এটা হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন। মুখস্থ, একদম মুখস্থ।
তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 3.5 থেকে বা 3.5 থেকে 30 মাইক্রন। এখন এই যে মাইক্রন, রিমেম্বার 1 মাইক্রোমিটার এটা হচ্ছে 10⁻⁻6 মিটার। 1 মাইক্রোমিটার এটা হচ্ছে 10⁻⁻6 মিটার। ঠান্ডা মাথায় একটু বোঝা লাগবে, ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায়। ডিএনএর সাথে জিনগুলা কিভাবে বিন্যস্ত থাকে একদম বইয়ের মধ্যে আছে, মানে ডিএনএ যেইভাবে থাকে জিনগুলা এর মধ্যেই জিনগুলা এর মধ্যেই বিন্যস্ত থাকে। জিনগুলা এর মধ্যেই বিন্যস্ত থাকে। কিভাবে থাকে? রৈখিকভাবে। এটা একেবারে বইয়ের মধ্যে লেখা যে জিনগুলো ডিএনএর মধ্যে রৈখিকভাবে বিন্যস্ত থাকে। ফৌজদারহাট ক্যাডেট কলেজের কোশ্চেন। তো এখন এই যে এরকম যদি প্রশ্ন পরীক্ষায় আসে, তো ধরো নিচের দিকে এই যে জিনের একটা বিষয়, হ্যাঁ জিনের বিষয় দেখো, আমি তোমাদেরকে কেমনে বলি, বইয়ের লাইনগুলো পড়বা, বইয়ের লাইনগুলো সুন্দর করে রিডিং পড়বা এবং বোঝার চেষ্টা করবা কোন লাইন থেকে এমসিকিউ আসতে পারে, কোন লাইন থেকে এমসিকিউ আসতে পারে। এটা রৈখিকভাবে আছে, হ্যাঁ রৈখিকভাবে আছে। আরএনএতে কোনটি পরিবর্তে ইউরাসিল থাকে? এই যে একটা কোয়েশ্চেন দেখো, ডিএনএর বেসিক, অ্যাডেনিন থাকলে ডিএনএতে থায়ামিন থাকবে, সাইটোসিন থাকলে ডিএনএতে গুয়ানোসিন থাকবে। তাহলে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, তাই না? কিন্তু যখন আমি আরএনএতে যাব, আরএনএতে হচ্ছে এক সূত্র এরকম। তো আরএনএতে তো থায়ামিন নাই, আরএনএতে থায়ামিন নাই, তো থায়ামিনের পরিবর্তে কি আছে? ইউরাসিল। তাহলে প্রশ্নটা হচ্ছে আরএনএতে কিসের পরিবর্তে ইউরাসিল থাকে? তাহলে অবশ্যই আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, কারণ থায়ামিন কেবলমাত্র ডিএনএর পার্ট। 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে, আচ্ছা ভালো কথা। পুত্র সন্তানের আশায় তাদের এই পর্যন্ত 3 কন্যা সন্তান হয়েছে। এই জন্য তার স্বামী এবং শাশুড়ি সারাক্ষণ তাকে রৌদ্রস্মারক করতে থাকে, হুইচ ইজ এখনকার সমাজে এটা অত্যন্ত নিন্দনীয়। শুধু এখনকার সমাজে না, যে কোনো সময়তে এটা নিন্দনীয়। সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণ করতে কোনটি সঠিক? সুমির সন্তান কোনটা হয়েছে? সুমির সন্তান সব মেয়ে হয়েছে, তাহলে সুমির সন্তানের অবশ্যই ওয়াই ক্রোমোজোম থাকবে না, এক্স ক্রোমোজোম থাকবে। তাহলে সন্তানদের মধ্যে সুমির যেটা আছে, সুমির আছে 22+XX। কেন? কারণ এই 22টা অটোজোম হচ্ছে সুমির, অটোজোম হচ্ছে সুমির, আর ওর হাজবেন্ডের হচ্ছে 22টা। তো বাবার এক্স ক্রোমোজোম যদি মায়ের এক্স ক্রোমোজোমকে বা মায়ের ডিম্বাণুকে নিষিদ্ধ করে, তাহলে যেই ক্রোমোজোমটা আসলে এখানে নিষিদ্ধ হবে বা যেই ক্রোমোজোমটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেটা আসলে বাবার থেকে আসে। সুমির পুত্র সন্তান হবে যদি স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসে, অবশ্যই। তো স্বামী থেকে এক্স বহনকারী শুক্রাণু যদি আসে তাহলে তো হচ্ছে না, তাহলে সুমির তো ওয়াই নাই, তাহলে এই লাইনটা হচ্ছে না। নিষিদ্ধ জাইগোট অবশ্যই যদি এক্স ওয়াই হয়, কারণ ডিম্বাণু এক্স হবে আর শুক্রাণু ওয়াই হবে, ডিম্বাণুর তো ওয়াই হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। কোনটি বংশগতির প্রধান উপাদান? কোনটি বংশগতির প্রধান উপাদান? এই যে লাইনটা, বংশগতির প্রধান উপাদান অ্যাবসলিউটলি বইয়ের মধ্যে মনে করা যে একদম কিলিবিলি করে লেখা আছে, হ্যাঁ ক্রোমোজোম, একদম সবার লাইন যে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তো বায়োলজি বইয়ের তো প্রশ্ন একদম বই থেকে হয়, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু আলাদা না? আলাদা। তো এটা তোমরা এমনিও জানো অমনিও জানো যে অ্যান্সার হচ্ছে ক্রোমোজোম হবে। এত তোমাদের মনে আছে? সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করা, কোষ বিভাজন। আর লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটাকে আত্মঘাতী থলিকা বলা হয়। তাহলে এই যে লাইসোজোম, এটা হচ্ছে সুইসাইডাল ব্যাগ, এটার নাম হচ্ছে সুইসাইডাল ব্যাগ। পরেরটা, নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত? এখন নিউক্লিওলাসের মধ্যে তো প্রোটিন আর আরএনএ থাকে। এখন এই যে নিউক্লিওলাস আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি,
এই লাইনটাও বইয়ের মধ্যে দেওয়া আছে। কখন? যখন তোমরা ওই যে লাইনটা কেমনে বলি, সেকেন্ড চ্যাপ্টার তোমরা পড়ছো না? সেকেন্ড চ্যাপ্টার এইখানে না, সেকেন্ড চ্যাপ্টারে, একদম সেকেন্ড চ্যাপ্টারে, দ্বিতীয় অধ্যায়ে। সো দ্বিতীয় অধ্যায়ে নিউক্লিওলাসের একটা আলাদা পয়েন্ট আছে, যেখানে নিউক্লিওলাসকে, এই যে নিউক্লিওলাস, এই যে দেখো লেখা আছে নিউক্লিওলাস তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে। তো সেখানে লেখা আছে এরা আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। তো এখন তো এটা তো দ্বিতীয় চ্যাপ্টারের কন্টেন্ট, ওইখানের সাথে কিভাবে কানেক্ট করলো হইতে পারে? বরিশাল বোর্ড 23-এর কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে আমাদের একদম মুখস্থ যে ডিএনএতে অ্যাডেনিন থাকলে ডাবল থায়ামিন হবে, আর সাইটোসিন থাকলে ডাবল গুয়ানিন হবে। তাহলে অবশ্যই 3 বন্ড এখানে আছে। তাহলে সাইটোসিন এবং গুয়ানিনের মাঝে 3 বন্ড। ডিএনএর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিয়েট উপস্থিত থাকে? ডিএনএর প্রতিটা ঘূর্ণন, একটা ঘূর্ণন কনসিডার হয় কোত্থেকে? একটা ঘূর্ণন কনসিডার হয় এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে কমপ্লিটলি একটা ঘূর্ণন, এবং এটার মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কয়টা নিউক্লিওটাইড উপস্থিত থাকে? 10টা। এখন তোমরা এইটা জানো কিনা নিউক্লিওটাইড কি জিনিস? এটা একটু মাথায় রাখো, নিউক্লিওসাইড এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার আর একটা নাইট্রোজেন ক্ষারকের সংযুক্তি, নাইট্রোজেন বেস ক্ষারকের সংযুক্তি। আবার একটা নিউক্লিওটাইড হইল, শব্দটা কি? নিউক্লিওটাইড হইল নিউক্লিওসাইড আর ফসফেট এর সংযুক্তি। তাহলে ডিএনএ ইজ অ্যাকচুয়ালি আ পলিনিউক্লিওটাইড, এটা মাথায় রাখতে হবে। ডিএনএ ইজ পলিনিউক্লিওটাইড। চিত্র, এটা সিম্পল একটা না একটা, তার মানে এটা ডাবল হেলিক্স না। আমি চিত্র দেখে বুঝে ফেলছি এটা আরএনএ, এবং আরএনএ টিএমভিতেই থাকে, টিএমভিতে কোনো ডিএনএ থাকে না। তাহলে টিএমভির অবশ্যই বংশগতির উপাদান। আরএনএতে থায়ামিনের পরিবর্তে ইউএনএ থাকে, অবশ্যই ইউরাসিল থাকে, আর 5 কার্বনযুক্ত শর্করা থাকে। তাহলে 5 কার্বনযুক্ত শর্করা, এটাকে বলা হয় পেন্টোজ সুগার। তাহলে রাইট অ্যান্সার 1 2 3। ইজি না? ইজি কিনা? নিচের কোনটি কেবলমাত্র আরএনএতে পাওয়া যায়? একদম স্ট্রেট কথা, ইউরাসিল। ডিএনএতে ইউরাসিল পাওয়া যায় না। মনির লাল বা সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না, তার মানে এই যে পার্থক্য করতে পারে না, এটা অ্যাবসলিউটলি যেই ডিজিজ তার নাম বর্ণান্ধ। মনিরের উল্লেখিত সমস্যার জন্য দায়ী জিনের অবস্থান কোথায়? কখনোই অটোজোমা হইতে পারে না। এগুলা কখনোই অটোজোমাল ডিসঅর্ডার না। অটোজোমাল ডিসঅর্ডার হচ্ছে তোমাদের বই হিসাবে থ্যালাসেমিয়া। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সেক্স ক্রোমোজোম, এবং কোন ক্রোমোজোমে? এক্স ক্রোমোজোমে। ইজি না? থ্যালাসেমিয়া বাহক বাবা এবং মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের হার কত? মানে থ্যালাসেমিয়ার বাহক বাবা মা। তো এখন এই যে লাইনটা দেখো, তোমাদের আবার নিয়ে যাচ্ছি, একটু দেখাইতে হবে বইটা, কারণ বায়োলজির ক্ষেত্রে বইটা না দেখাইলে, বা তোমাদের বইটার যদি একটু চোখে না থাকে, তাহলে ভিজুয়ালাইজেশন হয় না। এখানে বাবা মা দুজনই বাহক, এখানে দুজনই বাহক। এখন 2 জন বাহকের মধ্যে একটা সন্তান থ্যালাসেমিয়া হয়েছে, 2টা সন্তান বাহক হয়েছে, আর একটা সন্তান সুস্থ হয়েছে। তাহলে এখানে কোয়েশ্চেন করছে থ্যালাসেমিয়া বাহক বাবা ও বাহক মায়ের সন্তানদের থ্যালাসেমিয়া সন্তান জন্মের সম্ভাবনা 4/1। তাহলে রাইট অ্যান্সার হবে 4/1। কিভাবে? থ্যালাসেমিয়া আক্রান্ত বাবা হচ্ছে এইটা, এই যে ফিগারটা দেখো, সেম। তো বাবার হচ্ছে ক্রোমোজোম হচ্ছে আর, স্মল আর, মায়ের এটা। তো যদি আমি এটাকে ক্রসিং ওভার
সরি ক্রস মানে চেকার বোর্ডে একটু নিয়ে দিই, চেকার বোর্ডে যদি একটু নিয়ে দিই, খেলাটা হচ্ছে এইরকম, খেলাটা হচ্ছে এইরকম। তাহলে চেকার বোর্ডে গেলে ধরো এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, তাহলে আর 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 আর, তাহলে এইটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া পেশেন্ট, এই যে এটা মানে সরি থ্যালাসেমিয়া, এটা হচ্ছে সুস্থ, তাহলে এইটা হচ্ছে এই যে এটা দেখো, তো দুইটা আর যখন একসাথে, এই যেটা মানে ডমিন্যান্ট ক্যারেক্টার না, এই বাচ্চাটা সুস্থ হবে, এই বাচ্চাটা সুস্থ হবে, তাহলে বর্ণান্ধ বাচ্চা কয়টা? একটা, আউট অফ হোয়াট? 4, তাহলে 1/4 মানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 25%। এখন আমার কথা হচ্ছে তোমরা প্রত্যেকটা এমসিকিউ যা দেখতেছো, আমার কেন যেন বিশ্বাস এর মধ্যে থেকে আসবে। অনেকদিন আগে মিনা নামে একজন মহিলা ছিল, সে সকল রং সঠিকভাবে দেখতে পারলেও তার একটি ক্রোমোজোমের বর্ণান্ধতার বাহক জিন লুকানো ছিল। তার স্বামী রফিকের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল, কিন্তু মিনার ভাই একজন বর্ণান্ধ এবং ভাইয়ের স্ত্রী স্বাভাবিক। এরে ভাই রে ভাই, একজন মহিলা ছিল, সে সকল রং সঠিকভাবে দেখতে পেলে তার একটি ক্রোমোজোম বর্ণান্ধতার বাহক জিন ছিল, তাহলে মিনা যেটা, দেখো কি একটা সেন্সিটিভ কোশ্চেন, বোঝো একটু বোঝো, মিনা যেটা, তো মিনার অফ কোর্স এইটা, তার স্বামী রফিকের দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল, তাহলে মিনার স্বামী, বুঝো একটু, মিনার স্বামী ও কি দৃষ্টিশক্তি স্বাভাবিক, তাহলে এটা হচ্ছে এটা, দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল, কিন্তু মিনার ভাই একজন বর্ণান্ধ, তাহলে মিনা যদি হয় তাহলে মিনার ভাই বর্ণান্ধ, এটার মানে এটা। ভাইয়ের স্ত্রী মানে মিনার ভাবি, মিনার ভাবি, ভাইয়ের বউকে আমরা ভাবি বলি, আচ্ছা ভাবির হচ্ছে অবস্থা স্বাভাবিক, ভাবির অবস্থা এরকম। প্রশ্ন করছে F1 বংশধরে মিনার সন্তানের কি হবে? F1 বংশধরে মিনার, মিনার স্বামী, তাহলে মিনা আর মিনার স্বামীর এক্স এক্স হচ্ছে এইটা, এক্স ওয়াই হচ্ছে এইটা, এক্স প্রাইম এক্স হচ্ছে এইটা, এক্স প্রাইম ওয়াই হচ্ছে এটা। প্রশ্ন করছে মিনার বংশধরের সন্তানদের অবস্থা কোনটা, আমার বলো। এখানে 4টা সন্তান আছে, এই 4টা সন্তানের কি হয়েছে বলো, বলো এই 4টা সন্তানের মধ্যে কি হয়েছে? এই 4টার মধ্যে 2টা সুস্থ, বোঝো, তারপর এই 4টার মধ্যে একটা বর্ণান্ধ, এই যে এটা, আবার 4টার মধ্যে একটা হচ্ছে বাহক, 50% বাহক পুত্র, 50% স্বাভাবিক পুত্র, 70% হওয়ার সম্ভাবনা হয় না, তার মানে এই 2টার কোনো সম্ভাবনা নাই, রাইট অ্যান্সার এটা, 50% স্বাভাবিক পুত্র। মিনার ভাইয়ের পরিবারের সন্তানরা হবে, মিনার ভাইয়ের পরিবারের কি হয়েছে? এক্স প্রাইম ওয়াই এক্স এক্স, তার মানে মিনার ভাইয়ের হচ্ছে এক্স প্রাইম ওয়াই এক্স এক্স। কেন? কারণ ভাইয়ের স্ত্রী স্বাভাবিক, তাহলে স্বাভাবিক যদি হয়, স্ত্রী স্বাভাবিক হইলে এই ওয়াইয়ের সাথে এক্স কানেক্টেড হইলে পুত্র স্বাভাবিক হবে, কিন্তু কন্যা স্বাভাবিক সব সময় হবে না। কারণ কারণ হচ্ছে এইটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা এক্স প্রাইম হবে আর একটা এক্স প্রাইম হবে, তাহলে স্বাভাবিক কন্যা বাহক কন্যা, স্বাভাবিক কন্যা বাহক কন্যা, তাহলে অবশ্যই এটা বাহক কন্যা হবে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। ইজি না? অনেক ইজি, অনেক ইজি। টিএমবিতে নিউক্লিক অ্যাসিড হিসাবে কনফার্ম আরএনএ থাকে। টিএমভি টোব্যাকো মোজাইক ভাইরাস, এটা দেখতে কেমন? সে ফর এক্সাম্পল আমি একটা হালকা হালকা টোব্যাকো টোব্যাকো মোজাইক ভাইরাস চেহারাটা একটু দেখাই, তোমরা একটু দেখো, ইমেজটা হচ্ছে এই যে এরকম সোজা ভাইরাস, ওই যে ওইটা ভাইরাস সোজা, তাহলে এটারে একটু তোমাদের এখানে আয়না দেখাই, একটু আয়না দেখাই, ওমা দেখো কি একটা অবস্থা, তাহলে এটাকে একটু টোব্যাকো মোজাইক ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস, এই যে এটা, তাহলে এখানে অফকোর্স এখানে আরএনএ থাকে, রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে। বুঝো, হিমোগ্লোবিন বহনকারী কণিকাটি নষ্ট হলে কোন রোগটা হতে পারে? হিমোগ্লোবিন বহনকারী কণিকা কোনটা? লোহিত রক্তকণিকা। তাহলে এই যে কণিকা, এই যে কণিকা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আরবিসি,
তা আরবিসি নষ্ট হইলে কি হবে? বন্ধ্যাত্ব না, কালার ব্লাইন্ড না, লিউকেমিয়া না, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। তাহলে লিউকেমিয়া কোনটা? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার অস্বাভাবিকতা। তাহলে এটা মাথায় রাখতে হবে, লিউকেমিয়া হইল শ্বেত রক্তকণিকার কণিকার অস্বাভাবিকতা। পার্শ্ববর্তী দুটি নিউক্লিয়েটের মধ্যে দূরত্ব। তাহলে এই হইল খেলা 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই যে গ্যাপ পাশাপাশি দুইটা, আমরা তো জানি এখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, আর 34 অ্যাংস্ট্রমের মধ্যে দুইটা গ্যাপ আছে, মানে 10টা নিউক্লিওটাইডের গ্যাপ আছে। তাহলে একটা অবশ্যই 3.4 অ্যাংস্ট্রম। তাহলে অ্যান্সার হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম একটার মধ্যে কিন্তু। ওকে, মেন্ডেলের পরীক্ষায় F1 ধাপে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটা? কি একটা বৈশিষ্ট্য? মেন্ডেল অলওয়েজ বলছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। প্রকট, যা প্রকাশ পায়। প্রকট শব্দটার মানে হচ্ছে যা প্রকাশ পায়। ফ্যাক্টর এই শব্দটার মানেই হচ্ছে জিন। অ্যালিল হচ্ছে দুইটা জিন পরস্পরকে একসাথে অ্যালিল বলে। আর প্রচ্ছন্ন হচ্ছে যা প্রকাশিত হয় না, বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে পারে। এখানে তিনোটাই সম্ভব, তিনোটাই। স্যার কোথায় আছে? এই যে তোমরা বইটা খুলবা, বইটা খুইলা বইয়ের দিকে যখন যাবা, লাস্টের দিকে জীব প্রযুক্তির ক্ষেত্রে হ্যাঁ, এখানে দেখো এই যে 3টা পয়েন্ট এখানে দেওয়া আছে, 3টা পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে। কই জানি গেল দুষ্ট কোকিল? এই যে, তো মূল প্রজাতি থেকে পৃথক হবে। এই মূল প্রজাতি থেকে পৃথক হওয়া হচ্ছে আইসোলেশন, সংকরণ বা হাইব্রিডাইজেশন, মানে মিক্সড। আর এটা হচ্ছে পলিপ্লয়েডি, একাধিক ক্রোমোজোম। তাহলে এই যে এখানে সেটা দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিং টু দিস টপিক এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 2 3। ওয়াটসন এবং ক্রিক কত সালে? এই সাল একটা অত্যন্ত বীভৎস ব্যাপার, আমার একদমই সাল ভালো লাগে না। দেখো আমি একটু দেখাই, ওয়াটসন ও ক্রিকের এটা 1953 সালে প্রথম ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামোর বর্ণনা দেন। কত সাল? 1953। তাহলে এখানে এই যে দেখো 1953, 1953 নাই কেন? নাই দেখছো দুষ্ট কোকিল? 1953 হওয়ার কথা। কিছু একটা আছে। ওনারা নোবেল প্রাইজ পাইছে 1962 সালে, কিন্তু খেলা তো 1953 হয়েছে। এখানে 1953 হবে, 1953 হবে রে, 1953 হবে। হায় হায় রে আল্লাহ, এটা হচ্ছে 1953 হবে, 1953। তাহলে ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার 1953। রাইট অ্যান্সার 1953। খুব খেয়াল। পরেরটা, কোনটি কুকুরের অগ্রপদের সমসংস্থ অঙ্গ? তখন কুকুরের সামনের পা বা কুকুরের সামনের অংশটা কার সাথে? এই যে ঘোড়ার যে পশ্চাৎ পদ, এটা না, ঘোড়ার পশ্চাৎ পদ দিয়ে হবে না। কুকুরের বাদুরের পা, তিমির লেজ, না, এগুলো হচ্ছে পেছনের অংশ। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মুরগির ডানা। তো সমসংস্থ অঙ্গ কোনটা? এটা তুমি দেখো বইয়ের মধ্যে আছে, আকৃতিগতভাবে আলাদা কিন্তু ফাংশন সেম। আকৃতিগতভাবে আলাদা কিন্তু মৌলিক গঠনটা সেম। এটার নাম হচ্ছে সমসংস্থ অঙ্গ। মানবদেহে অটোজোম সংখ্যা কয়টা? এটা একটা ভুল প্রশ্ন করছে। ওদের বলা উচিত ছিল মানব কোষে, শব্দটা হচ্ছে কোষে হবে, মানব কোষে। অটোজোমের সংখ্যা কত? অটোজোমের সংখ্যা হচ্ছে একটা কোষে হচ্ছে 44, 22 জোড়া।
F1 জিনের সকল জিন কোন ধরনের? মাথা হচ্ছে বিশুদ্ধ লাল, তো লাল যদি হয় এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর যদি বিশুদ্ধ সাদা হয় এটা। তার মানে F1 সকলেই লাল, এটা যদি হইতে হয় তাহলে বিষয়টা এমন হইতে হবে। তাহলে F2 তে এসে কি হবে? F2 তে আইসা এইরকম হবে, F2 তে এসে এরকম হবে। তাহলে এখানে টোটাল 3টা আর একটা হচ্ছে 4টা। তাহলে প্রশ্ন করছে F1 এর সকল জিন কোন ধরনের? অবশ্যই F1 এর সকল জিন এরকম। ওকে, F2 বংশধরের জন্য F2 তে কি হবে? F2 তে একটা লাল, দুইটা লাল, তিনটা লাল, একটা কালা। তাহলে লালটা না কালাটা? দেখি দুইটাই। প্রচ্ছন্ন জিন প্রকাশ পাবে, প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, দুইটাই প্রকাশ পায়, তিনটাই প্রকাশ পায়। তাহলে রাইট অ্যান্সার তিনটাই হবে। কেন? কারণ প্রচ্ছন্ন জিন যেটা, প্রচ্ছন্ন জিন হচ্ছে এইটা, আর প্রকট জিন হচ্ছে এটা। প্রকট জিন তো এটা আমরা জানি, সবই প্রকাশ পাচ্ছে। কোন রোগটি বংশ পরম্পরা হয়ে থাকে? বংশ পরম্পরায়, বংশ পরম্পরায়। তাহলে বংশ পরম্পরা ডিজিজ, বাত জ্বর, যক্ষা, অজীর্ণতা, না বাবা মার থেকে আসে। তাহলে একমাত্র থ্যালাসেমিয়া বাবা মা থেকে, এই অপশনের মধ্যে আসে, মা বাবা থেকে। ডিএনএ ডাবল হেলিক্সের 100টা পূর্ণ দৈর্ঘ্য, তাহলে একটার হচ্ছে 3.4, তাহলে 100টার হচ্ছে 340 অ্যাংস্ট্রম। 340 না 3400, 3400 হলে 340 অ্যাংস্ট্রম হবে। এখানে কিছু একটা আছে, অ্যান্সার হবে 340 অ্যাংস্ট্রম। খুব খেয়াল করে, খুব খেয়াল করে, 340 অ্যাংস্ট্রম। 10টার, ওহ সরি সরি সরি, আমি 10টা কেন বলতেছি? 3400 না? তাহলে 3400 হইলে 1000, এখানে কয়টা? 100টা, না ঠিকই আছে। ডিএনএ ডাবল হেলিক্সের ঠিকই তো আছে, হঠাৎ করে কি হলো? ডাবল হেলিক্সের 100টা পূর্ণ দৈর্ঘ্য, 340ই ঠিকঠাক, ঠিকঠাক আছে। এখানে ডেটাটা একটু মাইনিউট আছে, 340 অ্যাংস্ট্রমই হবে। কতজনের মধ্যে একজন পুরুষ বর্ণান্ধ? এটা একটা ডেটা দেওয়া আছে, প্রতি 10 জনে একজন, প্রতি 10 জনে একজন, বাট নট অলওয়েজ এটা ট্রু। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অবশ্যই বাবা অথবা মা, এই শব্দটা গ্রহণযোগ্য না, বাবা অথবা মা হইতে পারে না। কোনো উপসর্গ দেখা যায় না, এই কথাটা ভুল। কেবলমাত্র জিনের বাহক হিসেবে কাজ করে না। রাইট অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে বাবা মা উভয়ের কাছ থেকে জিন পায়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্তানের পিতৃত্ব, মাতৃত্ব এবং অপরাধী সব শনাক্ত করা সম্ভব। কারণ এটা হচ্ছে বইয়ের মধ্যে, এই যে বই, এই জায়গাটায় একটা খেলা আছে। খেলাটা হইল, এইখানে যেই ডেটা আছে, এই ডেটা একটু দেখো, এখানে সুন্দর করে এটা ওইভাবে দেওয়া নাই, কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএর পিতৃত্ব, মাতৃত্ব, অপরাধী শনাক্তকরণ তিনটাই সম্ভব, তিনটাই সম্ভব, তিনটাই সম্ভব, তিনটাই সম্ভব। পিতৃত্ব উচ্চারণটা হচ্ছে পিতৃত্ব। কোনটি পিউরিন? এই যে আবার একটা টেনশন, সেটা হচ্ছে স্যার পিউরিন এই শব্দটা হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক। তাহলে পিউরিন হচ্ছে কি কি? পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে এখানে পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল হচ্ছে পাইরিমিডিন। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যাডেনিন ও গুয়ানিন, গুয়ানিন ও অ্যাডেনিন। অনেক সোজা, কঠিন না, কঠিন না। একই প্রজাতির জীবে সবসময় একই থাকে কোনটা? একই প্রজাতির জীবে সবসময় একই থাকে ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা সুনির্দিষ্ট, কিন্তু বাকি একটাও ঠিক নেই। ক্রোমোজোম সংখ্যা, শব্দ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তাহলে জীবের ক্রোমোজোম, ক্রোমোজোম, জীবের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সমান থাকে।
ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে, যদি স্থান বলে স্থান, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে লোকাস। কায়াজমা শব্দটা হচ্ছে ক্রোমোজোম যখন একটা আরেকটার সাথে গায়ে লেগে থাকে তখন এক্স এর মতো হয়ে যায়, আর এই এক্স এর মতো অংশ যখন একটা আরেকটার সাথে লাগে তখন এই ক্রোমোজোমের এই অংশ এবং এই ক্রোমোজোমের এই অংশ এক্সচেঞ্জ হয়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। আর স্পাইক বায়োলজিতে, স্পাইক শব্দের মানে হইল কাটা। রাহি একজন বর্ণান্ধ, সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রুহিকে বিয়ে করছে। এই রাহি রুহির পুরা জিনিসটা কমন, তোমাদের পরীক্ষা ধরো অন্য কোনো নামে আসলো, অন্য কোনো নামে। সো রাহি একজন বর্ণান্ধ, সে স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন রুহিকে বিয়ে করে, কিছুদিন পরে তাদের সন্তান হয়। তাহলে রাহি আর রুহি, রুহি কে বিয়ে করছে, তার মানে বোঝা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন রুহি হচ্ছে মা, কারণ মেয়েকে বিয়ে করে ছেলে আর কি। তাহলে স্বাভাবিক দৃষ্টির রুহির কনসেপ্ট এরকম হবে, আর বর্ণান্ধ হচ্ছে এরকম হবে। রাহির বর্ণান্ধতার কারণ কোনটা? রাহির বর্ণান্ধতার কারণ বংশগতি। আচ্ছা, রাহি এবং রুহির বংশধরের মধ্যে, তাহলে রাহির কি অবস্থা? রাহির অবস্থা এরকম, রুহির কি অবস্থা এরকম। তাহলে প্রথম বাচ্চা কেমন হবে? এক্স প্রাইম এক্স, দ্বিতীয় বাচ্চা এক্স প্রাইম এক্স। তার মানে তার মানে তার মানে মেয়ে দুইটাই বাহক। আর পরেরটা হচ্ছে এক্স ওয়াই, ছেলে দুইটাই সুস্থ, ছেলে দুইটাই সুস্থ। তাহলে বাহক এবং হচ্ছে সুস্থ, কোনো বর্ণান্ধ নাই। তাহলে প্রথম বংশধরের সবাই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, ঠিকঠাক আছে। প্রথম বংশধরের পুত্র বর্ণান্ধ হয় না। এটা কি? রাহি একজন বর্ণান্ধ, এই যে বর্ণান্ধ, সে স্বাভাবিক দৃষ্টি রুহিকে বিয়ে করলো কিছুদিন পর তো সন্তান হওয়ার সম্ভাবনা, একটি সময় তো লাগে, 1 বছর লাগে। তাহলে এক্স প্রাইম এক্স, মেয়ে দুইটাই বর্ণান্ধ, এক্স ওয়াই, ছেলে দুইটাই হচ্ছে সুস্থ। তাহলে দ্বিতীয় বংশধরে একজন পূর্ণ দ্বিতীয় বংশধরে পুত্র বর্ণান্ধ হয়, হলে কি আবার এটা হবে কিছু একটা হয়েছে এই প্রশ্নটাতে। দ্বিতীয় বংশধরে একজন পুত্র বর্ণান্ধ হইতেই পারে, কারণ এখানে একটা এক্স ক্রোমোজোম মিউটেটেড, কিন্তু প্রথম বংশধরে পুত্র বর্ণান্ধ হয় না। 2 নম্বরটা, 3 নম্বরটা হইতে পারে, 3 নম্বরটা হইতে পারে। রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3, 1 ও 3। ডিএনএর প্রতি প্যাচে কয়টা হাইড্রোজেন বন্ড বিদ্যমান? প্রতি প্যাচে, তাহলে প্রতি প্যাচ হচ্ছে এইরকম, তাহলে এটা হয় এ টি সি জি টি এ টি সি জি, তাহলে এখানে 12টা আর নিচে 13টা হবে। তার মানে এখানে হাইড্রোজেন বন্ড আছে 12, এখানে আছে 13, মোট 25টা, মোট 25টা। তাহলে রাইট অ্যান্সার 25টা, রাইট অ্যান্সার 25টা। আচ্ছা, পিতা বর্ণান্ধ মাতায় নীরব বাহক। পিতা যদি বর্ণান্ধ হয় বিষয়টা এমন হবে, মাতা যদি বাহক হয় তাহলে একটা হবে। তাদের পুত্র সন্তানদের মধ্যে, তাহলে পুত্র সন্তান হইতে গেলে এই একটা বর্ণান্ধ একটা সুস্থ, তাইলে একটা বর্ণান্ধ একটা সুস্থ, কত শতাংশ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে? তাহলে 2 জনের মধ্যে একজন। রিমেম্বার, আমি কিন্তু মেয়ের কথা বলি নাই, এখানে বলছে পুত্র সন্তানদের। তাহলে পুত্র সন্তান হয় 2টা, তার মধ্যে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন একটা, তাহলে রাইট অ্যান্সার অবশ্যই 50%, 50%। থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে কোন উপাদান সমৃদ্ধ ফল পরিহার করা উচিত? অবশ্যই আয়রন, আয়রন কমায় খাইতে হবে। তুমি থ্যালাসেমিয়া রোগীতে যাও, থ্যালাসেমিয়া রোগীর গল্পের মধ্যে একদম শেষে লেখা আছে যে নির্দিষ্ট সময় পর রক্ত প্রদান করতে হয়, কারণ এখানে রোগীদেরকে লৌহ সমৃদ্ধ ফল বা ওষুধ খেতে হয় না, লৌহ সমৃদ্ধ হচ্ছে আয়রন। তার মানে বায়োলজির কোশ্চেনগুলো যেহেতু মোরলেস বই থেকে আসে, তাহলে রাইট অ্যান্সার কি? লৌহ। বুঝো, রাইট অ্যান্সার লৌহ। ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন, এভলিউশন, এটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার, আর জেনোফেন জীবাশ্ম আবিষ্কার করে। তাহলে এইখানে শব্দটা একটু মাথায় রেখো, স্পেন্সার, এটা হচ্ছে ইভলিউশন,
লিউশন। আর আর হচ্ছে জেনোফেন, জেনোফেন। এই লোকটা হচ্ছে সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করে। জীবাশ্ম, এটাকে বলা হয় ফসিল। শায়লা একজন স্বাভাবিক। শায়লা নাম দেখে আমি বুঝতেছি সে হইল মহিলা, কিন্তু স্বাভাবিক কিন্তু বর্ণান্তবাহক। স্বাভাবিক তাহলে বর্ণান্তবাহক মহিলা। সাফওয়ান একজন স্বাভাবিক পুরুষ, তাহলে সাফওয়ান স্বাভাবিক পুরুষ। সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। শায়লার জিনোটাইপ হচ্ছে এইটা। তো কেন? কারণ হচ্ছে শায়লারটা বাহক, আমরা প্রাইম দিয়ে বুঝেছি, আর ওরা এখানে সি দিছে। কেন? কারণ পাবনা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন, ওই সময়ে ক্যাডেট কলেজের ওই টিচার ক্লাসের স্টুডেন্টদেরকে প্রাইম দিয়ে শেখায়নি, সি দিয়ে শেখাইছে, কারণ ইন্টারমিডিয়েটে এইটাই আছে। তো এটা হচ্ছে বাহক। প্রথম বংশধরে তাদের সন্তানরা কি হবে? তো শায়লা যদি বর্ণান্ধ বাহক হয় তাহলে চেহারা এমন হবে, আর সাফওয়ান যদি স্বাভাবিক পুরুষ হয় তাহলে এরকম হবে। তাহলে প্রথম বাচ্চা হবে এক্স এক্স, পরের বাচ্চা হবে এক্স প্রাইম এক্স। ধর আমি এটা দিয়ে করলাম, আর এর পরেরটা হচ্ছে এক্স এক্স, এক্স প্রাইম এক্স, এক্স প্রাইম এক্স, তাই তো? মানে এটা দিয়ে দুইটা করলাম, আবার এটা দিয়ে দুইটা করি, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই, আর একটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই। তাহলে এক্স এক্স হচ্ছে সুস্থ মেয়ে বাহক মেয়ে, সুস্থ ছেলে বর্ণান্ধ ছেলে। তাহলে প্রথম বংশধরে তাদের সন্তানদের মধ্যে 25% স্বাভাবিক কিন্তু বাহক, স্বাভাবিক কিন্তু বাহক। এই যে এটা একজন স্বাভাবিক কিন্তু বাহক, কথা ঠিক আছে? 25% বর্ণান্ধ, তাহলে 3 জনের মধ্যে একজন বর্ণান্ধ, তাহলে এটা ঠিক আছে। কিভাবে ঠিক হলো স্যার? এই যে এই ব্যক্তিটা, এই ছেলেটা স্যার বর্ণান্ধ, 25% স্বাভাবিক কিন্তু বাহক, তাহলে স্বাভাবিক কিন্তু বাহক স্যার এর কথাটা বলছে। তাহলে সবাই বর্ণান্ধ কথাটা সত্য না, সবাই বর্ণান্ধ কথাটা সত্য না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। কঠিন লাগতেছে? কঠিন? আরে কিসের কঠিন? নিচের কোনটি জৈব ব্যক্তির প্রমাণ নয়? প্রমাণ নয়, জৈব ব্যক্তির প্রমাণ নয় হচ্ছে সিউডোপোডিয়া। কেন? কারণ হচ্ছে সিউডো শব্দটা কি? সিউডো, সিউডো এটা হচ্ছে ফলস, আর পোডিয়া এই শব্দটার মানে হচ্ছে পা, তাহলে এটা হচ্ছে ফলস লেগস, মিথ্যা পা, মিথ্যা পা, মিথ্যা পা। তা সমসস্তঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ, জীবাশ্ম এগুলো সবই প্রমাণ, কিন্তু সিউডোপোডিয়া কোনো মানে জৈব অভিব্যক্তির প্রমাণ না। একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ব্যাড লাক, একটা মাছ কয়টা ডিম পারে? এটা একটা প্রশ্ন, এটা যশোর বোর্ড 21 আসছে। প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পারতে পারে। কোথায় আছে স্যার? তোমরা কি খুঁজে পাও? তোমরা খুঁজে পাও ওই যে ডারউইনের যে গল্পটা, ওই ডারউইনের গল্পের মধ্যে শুরুতে, একদম শুরুতে যে কি পরিমাণ মাছ ডিম পারতে পারে, যে একটা স্ত্রী স্যামন মাছ প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পারে। তোমাদের অবস্থা যদি এমন হয় যে স্যার এটা তো এতদিন খুঁজে পাইনি, তাইলে সমস্যা, তাইলে অনেক সমস্যা। আশা করি যে তোমাদের খুঁজে পাইতে কোনো কষ্ট হবে না, আশা করি। আচ্ছা, 3 কোটি। পরের কোশ্চেন, তনু ট্রাফিক সিগন্যালে 2টি বিশেষ রং শনাক্ত করতে পারে না। তার মানে এই যে রং শনাক্ত করতে পারে না, তাহলে এটা অবশ্যই হচ্ছে রেড গ্রিন ব্লাইন্ডনেস, রেড গ্রিন ব্লাইন্ডনেস, বর্ণান্ধ। উদ্দীপক উল্লিখিত বিশেষ রং কি কি? রেড গ্রিন, লাল সবুজ, লাল সবুজ। উদ্দীপক উল্লিখিত রোগটি হয় একটা পিগমেন্টের অভাবে, একটা, মোটেও একাধিক পিগমেন্টের বিষয় এখানে বলে নাই। এখন কাহিনীটা হচ্ছে একটু দেখো, তোমাদের যখন বর্ণান্ধতার গল্পটা আসে, তো এই বর্ণান্ধতার গল্পের মধ্যে লেখা আছে, দেখো দেখো, চোখে রোগীদের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব, যদি কারো একটি পিগমেন্ট না থাকে তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল এবং সবুজ রং ছাড়াও রোগী নীল এবং হলুদ রং পার্থক্য করতে পারে না। তো যেহেতু কোয়েশ্চেনের মধ্যে
মানে দুইটি বিশেষ রঙের কথা বলছে। এই কারণে এখানে একাধিক শব্দটা স্যুট করবে না। আর হাইড্রোক্সিক্লোরোকুইনিন তো অবশ্যই আছে, এটা আছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। দেখো কি একটা অদ্ভুত ব্যাপার, এখানে একটি আর এখানে একাধিক, দেখতে একই রকম লাগে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কোশ্চেন এটা অন্যরকম হয়। নিশ্চিতভাবে গুয়ানিন আর সাইটোসিনের মাঝে 3টে হাইড্রোজেন বন্ড আছে, এভরিওয়ান নোজ ইট। তোমরা এখানে যারা ভিডিওটা দেখতেছো তাদের সবারই জানার কথা। কোনটি? পাইরিমিডিন। পাইরিমিডিন শব্দটা, এখন পাইরিমিডিন শব্দটা তোমাদেরকে একটু বলি, আমার কাছে কেন জানি মনে হয় তোমাদেরকে একটু দেখানো দরকার। তোমরা তোমরা কি বলবো, এই যে সিবোটানি এখানে ইন্টারমিডিয়েটে তোমরা উঠবা কিছুদিন পরে, তো ইন্টারমিডিয়েটে উঠলে তোমাদেরকে বায়োলজির কিছু জিনিসকে আরো ডিটেইল পড়াইতে হবে। তো তোমরা পাইরিমিডিন দেখছো কিনা আমি জানি না, তবে একটু দেখাই দিচ্ছি, এটা দেখাই দিচ্ছি। দেখতে তো ভালো লাগবে বা নাও লাগতে পারে, জটিল লাগতে পারে। এই যে এখানে দেখো, এই যে 3টা, খেয়াল করো, এই যে 3টা, হ্যাঁ, এই যে 3টা, এই 3টা হচ্ছে অ্যাকচুয়ালি সংকেত। এই 3টা হচ্ছে সংকেত, বুঝছো? হ্যাঁ, এই যে 3টা। তাইলে পাইরিমিডিন শব্দটার মানে কি? পাইরিমিডিন এই শব্দটার মানে হচ্ছে এক রিং বিশিষ্ট ক্ষার। এক রিং বিশিষ্ট ক্ষার। এক রিং কোনটা? এক রিং শব্দটার মানে হচ্ছে, এক রিং মানে হচ্ছে, দেখো এই যে এটা এক রিং, এই যে এক রিং, এই যে এক রিং, একটা রিং মানে একটা বলয়। তো একটা বলয় বিশিষ্ট যে ক্ষার তাকে পাইরিমিডিন বলে। তাহলে পাইরিমিডিন অবশ্যই সাইটোসিন থায়ামিন ইউরাসিল হবে, অ্যাডেনিন তো হবে না। সুতরাং অ্যাডেনিন যেখানে আছে, অ্যাডেনিন থায়ামিন যেখানে আছে সেখানে হবে না। রাইট অ্যান্সার গুয়ানিন সাইটোসিন থায়ামিন ইউরাসিল, গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। ডিএনএ অনুপস্থিত, অফ কোর্স টোবাকো মোজাইক, টিএমভিতে ডিএনএ নাই। প্লিজ রিমেম্বার মাই ডিয়ার, টিএমভি এটাতে ডিএনএ, টিএমভি তে ডিএনএ নাই। জীবের বৈশিষ্ট্য নির্ধারণে নিচের কোন ক্রমটি সঠিক? একদম বইয়ের লাইন, যে ডিএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে প্রোটিন হবে, প্রোটিন গিয়ে বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। এখন আমার তো ধরো পড়াইতে মুখস্থ, এখন আমি চাইলে তো এই চ্যাপ্টারের ক্লাস টান দিয়ে ধরো 8 ঘন্টা নিতে পারবো, কিন্তু ওই যে বললাম প্রতি ক্লাসে বলতেছি আমি একটু টান দিচ্ছি, জোরে টান দিতেছি, যেন তোমরা একটু আমার সাথে। আচ্ছা, এটা একটু আগে করলাম 1/4। আচ্ছা, মেন্ডেলের পরীক্ষায় F1 ধাপে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটা? প্রকাশিত বৈশিষ্ট্য নিচের প্রকট। মেন্ডেল তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটাতে? মেন্ডেল তত্ত্বের প্রয়োগ, এটা কিন্তু আবার একটু ইন্টারমিডিয়েট টপিকে হয়ে যাচ্ছে, কারণ হইল মলিকিউলার ফার্মিং এই শব্দটা তোমরা এটা এই মুহূর্তে তোমাদেরকে কি ব্যাখ্যা দিব? মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ। এখন মেন্ডেলের তত্ত্বের ব্যবহারিক প্রয়োগের আরো অনেকগুলো ভার্সন। এখন অ্যাকচুয়ালি আপাতত এটা জানা রাখো উন্নত জাতের শস্য উৎপাদনে, কারণ বৈশিষ্ট্যের প্রকাশ তো মেন্ডেলের তত্ত্বের ক্ষেত্রে সূত্র যেটা, একটা হচ্ছে মনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রস। আপাতত এটা জানো, ইন্টারমিডিয়েটে গিয়ে মলিকুলার ফার্মিং পড়াবো না। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা কোন সমস্যায় ভোগে? থ্যালাসেমিয়া হইলে পেশেন্টের রক্ত শূন্যতা হয়, পানি শূন্যতা, অ্যালার্জি। তো পানি শূন্যতাকে আমরা কি বলি? পানি শূন্যতাকে আমরা বলি ডিহাইড্রেশন। অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে কোনটা করা হয়? পিসিআর। এটাকে বলা হয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এসিআর ফিঙ্গারপ্রিন্টিং না। কোন নাইট্রোজেন বেস দ্বারা পি ও কিউ সূত্র দুটিকে পৃথক করা যায়? অবশ্যই যখন আমি ডিএনএ বলবো তখন অ্যাডেনিন, থায়ামিন,
সাইটোসিন আর গুয়ানিন থাকে, কিন্তু এইখানে টি থাকবে না, তাহলে টি এর পরিবর্তে ইউরাসিল থাকবে। তাহলে কি দ্বারা করা যায়? এখানে থায়ামিন দিয়ে করা যায়। থায়ামিন, থায়ামিন আরএনএ তে থাকে না। থায়ামিন আরএনএ তে, আরএনএ তে থাকে না। কিউ বস্তুটি বংশগতির বাহক হিসেবে কাজ করে কোন জীবে? কিউ মানে আরএনএ। আরএনএ অফ কোর্স বংশগতীয় বাহক হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। একদম স্ট্রেট বইয়ের মধ্যে লেখা আছে যে টিএমভি এটা একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, তাহলে ওর ভিতরে অবশ্যই ডিএনএ নাই। শেলির 6 বছর পূর্বে বিয়ে হয়েছে, পুত্র সন্তানের আশায় এই পর্যন্ত। এই একই গল্প। এ নিয়ে তার স্বামী শাশুড়ি সারাক্ষণ সঠিক কারণ ব্যাখ্যা করেন। সমস্যার জন্য প্রকৃতপক্ষে দায়ী কে? এখানে আসলে খুব ভালো প্রশ্ন করছে, প্রশ্নটা খুব ভালো। চট্টগ্রাম 27 আসলে দায়ী হচ্ছে এটা। এখানে এই প্রশ্নটাই করা উচিত না। এখানে দায়ী এই শব্দটাই হচ্ছে একটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ দায়ী বললে দায় বোঝায়, দায়। আর দায় হচ্ছে অন্যায়ের কারণ বোঝায়, অন্যায়ের কারণ। তো কোনো, এটা তো অন্যায় না। মেয়ে সন্তান হইলে তো, এটা কেন মেয়ে সন্তান মানে আনন্দের বিষয়। শেলির পুত্র হবে যদি নিষিক্ত জায়গোট এটা হয়। শেলির স্বামীর এক্স বহনকারী শুক্রাণু আসলে হবে না, শেলির স্বামীর ওয়াই বহনকারী শুক্রাণু আসতে হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3। 1 ও 3। মানুষের বর্ণান্ধতার জিনটার অবস্থান কোথায়? কখনোই অটোজোমে হইতে পারে না। মানুষের বর্ণান্ধতার এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আবারও বলছি আমি বর্ণান্ধতা, বর্ণান্ধতা এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম ডিসঅর্ডার, সেক্স ক্রোমোজোম ডিসঅর্ডার। বাংলাদেশে শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ? এটা মিথ্যা কথা, যদিও এটা ডেটা দেওয়া আছে, কিচ্ছু করার নাই। কারণ বই তো তো এসএসসির যে বই, এখানে এই যে লেখা আছে যে পুরুষদের বেলায় প্রতি 10 জনে একজনকে কালার ব্লাইন্ড বল দেখা যায়। তো 10 জনে, 1 সেকেন্ড, বাংলাদেশে ওয়েট 10 জনে একজন মানে তো 10% না, 10 জনে একজন মানে 1%। মাই মিস্টেক, এই জন্য 10% দিকে হঠাৎ করে আমার। যাই হোক, কোন রঙের বর্ণান্ধতাকে সার্বজনীন বর্ণান্ধতা বলে? সার্বজনীন হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা। সব জায়গায় একটা পিগমেন্টের কারণে হয়, হাইড্রোক্সিক্লোরোকুইনিনের অভাবে হয়। ওই যে নিচের কোন রোগটা হতে পারে? এটা হচ্ছে বর্ণান্ধতা। অস্টিওপোরোসিস বুঝো? অস্টিওপোরোসিস হচ্ছে অস্টিও, অস্টিও এই শব্দটার মানে হচ্ছে হাড়। পোরোসিস, পোরোসিস এই শব্দটার মানে হইল ফুটা, হাড় ফুটা। গেটে বাদ, গেট শব্দটার মানে জয়েন্ট, গেট জয়েন্ট। আর এই যে বাত এই শব্দটার মানে হচ্ছে পেইন, জয়েন্ট পেইন। পার্কিনসন ডিজিজ ডিফারেন্ট জিনিস, বর্ণান্ধতা। সুস্থ বাবা এবং বাহক মা। সুস্থ বাবা, বাহক মা। কত ভাগ বর্ণান্ধ হবে? একজন বর্ণান্ধ হবে, একজন। কোনটা? এই যে এটা, এইটা বর্ণান্ধ হবে, এই ছেলেটা বর্ণান্ধ হবে, কারণ এই হলো আসল খেলোয়াড়। কিন্তু এর সাথে এর দিলে বর্ণান্ধ হবে না, সে বাহক হবে। তার মানে এক্স প্রাইম ওয়াই হচ্ছে প্রতি 4 জনে একজন। তো 4 জনে যদি একজন হয়, এটার অ্যান্সার অবশ্যই 25% হবে। মানব দেহে অটোজোম সংখ্যা কত? এই যে একটু আগে এটা করলাম, কোষে, কোষে অটোজোম সংখ্যা 44 কোষে। থ্যালাসেমিয়া রোগের কারণ? থ্যালাসেমিয়া রোগের কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ লোহিত কোষ উৎপাদন। সেম কোয়েশ্চেন আসতেছে, সেম কোয়েশ্চেন আসতেছে। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? বাবা মা উভয়ের কাছ থেকে জিন পাচ্ছে। বাহক বাবা বাহক মায়ের সন্তানদের ভিতরে থ্যালাসেমিয়া আক্রান্ত জন্মের সম্ভাবনা অনুপাত কত? বাহক বাবা বাহক মা 1:1। কেন? কারণ হচ্ছে অনুপাতটা হবে একটু আগে মুখস্থ হয়ে গেছেন আমাদের। অনুপাতটা হবে আর আর, অনুপাত হবে আর আর 2 জন, আরেকটা হচ্ছে আর আর। তাহলে এই অনুপাত হচ্ছে 1:1। কনক তার একটি রোগের কারণে বিশেষ দুইটা, একই জিনিস মানে মানে ঘুরে ফিরে একই জিনিস আসতেছে। হ্যাঁ, একই জিনিস।
কনকের বিশেষ রোগটি, ও মা একই তো আসছে। তো সেম কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 20 একটু আগে এটা করলাম, একটা পিগমেন্টের কারণে, একাধিক তো হবে না, তাহলে রাইট অ্যান্সার 1 ও 3। দেখো সেম কোয়েশ্চেন আসতেছে। এম দম্পতির উভয় থ্যালাসেমিয়া বাহক, ফাইন। আর এন দম্পতি, 24 কোয়েশ্চেন, এন দম্পতির মধ্যে স্বামী বর্ণান্ধ, স্ত্রী স্বাভাবিক, ঠিক আছে। স্বামী যদি বর্ণান্ধ হয়, স্ত্রী যদি স্বাভাবিক হয়, এটা হবে। তো এন দম্পতির সন্তানদের ক্ষেত্রে এরকম আসলে তোমরা পরীক্ষা হলে লিখে ফেলবা। তাহলে এই যে বাহক, এই যে বাহক, সকল কন্যা বাহক, সকল সন্তান তো বর্ণান্ধ না, কিন্তু সকল পুত্র, দেখো সকল পুত্র সুস্থ, কথা কিন্তু রাইট। তাহলে রাইট অ্যান্সার 1 আর 3 হবে, 1 আর 3 হবে। বুঝতে পারছি? এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে? এম ও এন দম্পতির মধ্যে, এটা কেমন প্রশ্ন? এটার তো থ্যালাসেমিয়া আর ওইটার তো হচ্ছে গিয়ে বর্ণান্ধতা। কি করলো এটা? প্রশ্নটা তো খুব ডেঞ্জারাস। এটা কি এরকমই প্রশ্ন? এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে? এম ও এন দম্পতি, এটা কেমন কথা? তাহলে উভয়ই থ্যালাসেমিয়া বাহক, তাহলে উভয় বাহক হইলে ওদের মধ্যে 2টা সন্তান হবে বাহক, একটা সন্তান সুস্থ, একটা সন্তান থ্যালাসেমিয়া। তাহলে ওদের অনুপাত হচ্ছে 4-2। আর ওর কত? এন দম্পতির মধ্যে স্বামী বর্ণান্ধ, তাহলে স্বামী যদি বর্ণান্ধ হয়, স্ত্রী হচ্ছে স্বাভাবিক। তাহলে স্ত্রী যদি স্বাভাবিক হয়, প্রথম মেয়ে বর্ণান্ধ, দ্বিতীয় মেয়ে বর্ণান্ধ, প্রথম ছেলে সুস্থ, দ্বিতীয় ছেলে সুস্থ। তাইলে তাইলে এক্স প্রাইম এক্স, এক্স প্রাইম এক্স, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই। তাইলে এটা হচ্ছে বাহক, এটা হচ্ছে সুস্থ। কত শতাংশ বাহক হবে? বাহক এখানেও 50%, তার মানে এখানে 4টা সন্তানের মধ্যে 2 জন বাহক, আর এখানেও 4টা সন্তানের মধ্যে 2 জন বাহক। লাকিলি মিলে গেছে 50%। স্বাভাবিক রাকিবের সাথে বর্ণান্ধ হেলেনার বিয়ে হয়। খালি বিয়ে, আজকে খালি বিয়ে করাইতেছি, বিয়ে আর বিয়ে, বিয়ে আর বিয়ে, মানে প্রশ্ন সব এক জায়গায়। দেখো তাদের ছেলে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ হবে? আজকে কতটা, না আজকের একটা ক্লাসে কয়টা বিয়ে করেছে আমারে বলো। স্বাভাবিক রাকিব, রাকিব কাজী রাকিবুল স্বাভাবিক, তা কাজী রাকিবুল যদি স্বাভাবিক হয় তাহলে ওরটা এরকম। কিন্তু হেলেনাকে বিয়ে করলো কেন? হ্যাঁ, হেলেনাকে বিয়ে করলো কেন? হেলেনা তো এরকম, হেলেনা 2টাই গেছে। তাহলে তাদের ছেলে সন্তানের কত ভাগ? 100%, 100%। তাহলে এই যে কাজী রাকিবুল বিয়েটা করলো, কাজী রাকিবুল তো স্বাভাবিক ছিল, কিন্তু তার ছেলে, ছেলে যেটা হবে, ছেলে হইতে গেলে কাজী রাকিবুলের কি হইতে হবে? এই যে ওয়াই এখানে আসতে হবে। তো ওয়াই যদি এখানে আসে, তাহলে তার সন্তান 2টাই, ছেলে সন্তান 2টাই হচ্ছে। তাহলে ছেলে সন্তান হলে কত ভাগ বর্ণান্ধ হবে? 100%, কারণ 2টা ছেলের 2টা ছেলে বর্ণান্ধ হবে। আল্লাহ মাফ করো, আহারে কষ্ট লাগতেছে। তাদের মেয়ে সন্তান হলে বর্ণান্ধতার বাহক হওয়ার সম্ভাবনা কত? কাজী রাকিবুলের স্বাভাবিক ছিল, কিন্তু কাজী রাকিবুলের যদি স্বাভাবিক থাকে তাহলে তার ওয়াইফের বর্ণান্ধ। তাহলে তাদের মেয়ে সন্তান হলে, মেয়ে সন্তান কখন হবে? মেয়ে সন্তান হবে এখন, মেয়ে সন্তান হবে এখন। তার মানে এক্স এক্স প্রাইম এক্স এক্স প্রাইম, মেয়ে সন্তান বাহক, বর্ণান্ধতার বাহক হওয়ার সম্ভাবনা কত? 100%, 100%। কারণ 2টা মেয়ে হলে 2টাই বর্ণান্ধ। কি একটা স্যাড লাইফ। আরে বাবা রে বাবা, এটা একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এই কথা যখন আসবে, সাথে সাথে তোমাদের মনের মধ্যে একটা ঝনঝনাই একটা শব্দ বাজবে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া। রিফাতের রোগের জিন কার নিকট থেকে আসছে? বাবা মা উভয়ের। কারণ এইটাই অটোজোমাল ডিসঅর্ডার, কারণ বাবা মা উভয়ের থেকে আসতে হবে। এই রোগের ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা নষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। শ্বেত রক্তকণিকা, বাবারে বাবা, হেভি মজার জিনিস তো, হেভি মজার জিনিস। কই জানি? এই যে থ্যালাসেমিয়া, দেখো এখানে কোনো জায়গায়, কোনো জায়গায়
আল্লাহর এই অশেষ রহমতে এখানে কোনো জায়গায় কলা নিয়ে কোনো কথা আছে? বাবা, এখন কলা নিয়ে তো কোনো কথা লেখা নাই, তো এছাড়া শরীরে জমে গিয়ে এটা হইতে পারে, কিন্তু এখানে লেখা আছে নির্দিষ্ট সময় পর পর রক্ত প্রদান। এখন নির্দিষ্ট সময় পর পর যে রক্ত প্রদান, সারা বছর রক্ত প্রদান করতে এই লাইনটার সাথে ই করা যাচ্ছে না, দ্বিমত করা যাচ্ছে না, কিন্তু কলা খাওয়া ঠিক নেই এরকম তো কোনো কথা? দুষ্ট কথা, এগুলো দুষ্ট কথা। তাহলে রাইট অ্যান্সার 3। ইভলিউশন শব্দটা এটা একটু কি করলাম, স্পেন্সার। আর জেনোফেন হচ্ছে জীবাশ্ম। কোনটি থেকে জীবনের সূত্রপাত ঘটে? এটা অবশ্যই নিউক্লিয় প্রোটিন থেকে হয়। নিউক্লিয় প্রোটিন কেন? কারণ হইল প্রথমে কি হয়, মানে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ প্রোটিন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন। তো এই নিউক্লিয় প্রোটিন থেকে কেমনে জানি প্রোটোভাইরাস, তারপরে হচ্ছে ভাইরাস। এই ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মাঝামাঝি একটা কিছু, তারপরে প্রোটোজোয়া, এরপর থেকে জীবন শুরু। এখন নিউক্লিয় প্রোটিন না থেকে অ্যামাইনো অ্যাসিড বললেও তো সমস্যা হওয়ার কথা না। ধরো এক মিনিট একটু কনফিউশনটা ক্লিয়ার করি। অ্যাকচুয়ালি এটা নিউক্লিয় প্রোটিন হওয়ার কথা, কিন্তু তোমাদের বইয়ের হিসাবটা আলাদা। কারণ হলো বইয়ে দেখো, এটা আমি জানি, এই দেখো এখানে একটা লেখা আছে জীবনের সূত্রপাত ঘটায়। ওই যে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড মিলিত নিউক্লিয় প্রোটিন হয়, নিউক্লিয় প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠন করে, এরপরে জীবনের সূত্রপাত ঘটায়। একদম বইয়ের লাইন। তো যদি বইয়ের লাইনই হয়, তো বইয়েরই লাইন, তো বইয়ের লাইন হলে এইটাই রাইট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এখানে মনে হয় অ্যামাইনো অ্যাসিড হবে, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড। ওই অ্যামাইনো অ্যাসিডের পলিমারি প্রোটিন, অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডের পলিমারি প্রোটিন। আচ্ছা, এরপর কোশ্চেন, কোনটি জীবজড়ের মধ্যবর্তী অবস্থা? জীবজড়ের মধ্যবর্তী অবস্থা হচ্ছে ভাইরাস। তোমরা ইন্টারভিউতে পড়বা, কি একটা দুষ্ট কথা, ভাইরাস জীব এবং জ্বরের মাঝামাঝি অবস্থায় আছে। কোনটি থেকে জীবনের, কিরে ভাই একই প্রশ্ন, জীবনের একই প্রশ্ন আবার আসছে। ওমা, নিশ্চিত এখানে একটা গ্যাঞ্জাম আছে। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তককে? প্রাকৃতিক নির্বাচক মতবাদের প্রবর্তক ডারউইন। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাদের তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত? ম্যালথাস এবং ওয়ালেস বইয়ের মধ্যে আছে। তা আমি মুখস্থ করে ফেলতেছি। অস্তিত্বের জন্য সংগ্রাম বিষয়টি কোন বিজ্ঞানী কর্তৃক? এটা হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। ওনার একটা বই ছিল, ওনার বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। নতুন প্রজাতি সৃষ্টিতে কোনটির ভূমিকা নাই? অবশ্যই স্বপরাগণের ভূমিকা নাই। কেন? কারণ স্বপরাগণ একই জাতিতে, একই প্রজাতিতে হবে, বা একই গাছে হবে, একই প্রজাতিতে হবে। তাহলে একই প্রজাতিতে হইলে প্রজাতির যে বিশুদ্ধতা এটা বজায় থাকবে, সুতরাং নতুন প্রজাতি হবে না। বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে, এটা না একবার করলাম, 100 MCQ আছে ঠিকই, কিন্তু আসলে 100টা প্রপারলি 100 ইউনিটটা হয় নাই। কমসে কম 6-7টা সেম হয়ে যেতেছে, বা তার চেয়েও বেশি হয়েছে। চোখের স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্টের অভাবে সৃষ্ট রোগ কোনটা? রং শনাক্তকারী পিগমেন্টের অভাবে, এটা বর্ণান্ধতা। অ্যানিমিয়া শব্দটা হচ্ছে অ্যানামিয়া মানে হইল নাই, অ্যানিমিয়া মানে হইল রক্ত নাই। আর্থ্রাইটিস শব্দটা হচ্ছে জয়েন্ট পেইন। আর থ্যালাসেমিয়া। এটা কোন টেস্ট? এটা হইলো ইশিহারা টেস্ট। কেন? এটা একটা মজার জিনিস, একবার তোমাদেরকে দেখাই। সে ফর এক্সাম্পল, আমি যদি একটু গুগলিং করি, তোমাদেরকে একটু যদি দেখাই ইশিহারা,
তাইলে তোমরা বুঝবা ইশিয়ারা টেস্ট হচ্ছে লাইক দিস। ধরো কোন একটা স্পেসিফিক কালারের মধ্যে অন্য একটা কালার লেখা আছে, স্পেসিফিক কালার্স। তাইলে তোমরা যদি এখন এটা দেখা বুঝতে পারো যে কোনটার কালার কেমন, তাইলে একটা আন্দাজ হয়ে যাবে, একটা আন্দাজ হয়ে যাবে। তো এটা হলো ইশিয়ারা টেস্ট, মানে পেশেন্টকে পড়তে দেয় যে এর মধ্যে কত আছে, এর মধ্যে কত আছে। উন্নত জীব অভিব্যক্তির মাধ্যমে, উন্নত জীব অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত, এই কথা প্রমাণ করেন অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 400 শতাব্দী। অ্যারিস্টটল 400, তাহলে এটা হচ্ছে অ্যারিস্টটলের কথা। এটা কোথায়? বইয়ের মধ্যে আছে, লেখা আছে। কে সর্বপ্রথম এই যে জীবাশ্ম, এটা হচ্ছে জেনোফেন। লিনিয়াস তো হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তক, আর স্ট্রাসবার্জার হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করছে। কোনটির প্রভাবে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়? এটা এটা হচ্ছে অগ্নুৎপাতের কারণে। অগ্নুৎপাত না, ঠিক আছে, ঠিক আছে, কারণ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন মানে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, যেটা আমি ভুল না করলে মানে শুরুর দিকে দাঁড়াও, এই লাইনটা এখানে আছে, এই যে দেখো, দাঁড়া, ওয়েট, এই যে দেখো শুরুর দিকে লাইনটা হচ্ছে এরকম যে একদম মানে পৃথিবী আজ থেকে প্রায় 260 কোটি বছর আগে প্রচুর পরিমাণে মিথেন ছিল, মানে এমসিকে আমি টেনে যাচ্ছি আর কি। মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন সালফাইড ছিল, জলীয়বাষ্প ছিল, তো কিন্তু অক্সিজেন ছিল না। অহরহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, তাহলে এই যে অগ্নুৎপাত, এইটা হচ্ছে রিজন। তো ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত, এবং বজ্রপাতের ফলে অতিবেগুনি রশ্মির, দেখো অতিবেগুনি রশ্মির প্রভাবে খেয়াল করো, প্রভাবে এই যৌগগুলো মিলিত অ্যামিনো অ্যাসিড নিউক্লিয়াস উৎপন্ন করে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে তাপমাত্রা না অতিবেগুনি রশ্মি? সো এইটার রেজাল্ট এইটার রেজাল্ট এটা। কারণ বলা উচিত ছিল কোনটির প্রভাবে হয় না, তখনই তো জলীয় বাষ্প, কিন্তু জলীয় বাষ্পও আছে, এইটাও আছে, জলীয় বাষ্প ছাড়াও হবে না। উত্তর যদি দিতে হয় তাহলে অগ্নুৎপাত হবে। ভাইরাসের সৃষ্টি হয় কোনটি থেকে? ভাইরাসের সৃষ্টি হয় এই নিউক্লিক অ্যাসিড থেকে। আচ্ছা, নিচের কোনটি জৈব ব্যক্তির প্রমাণ নয়? এইটাও না করছি একটু আগে, সিউডোপোডিয়া। দেখছো, আবার কিন্তু ঘুরে ফিরে সেম কোয়েশ্চেন চলে আসতেছে। কোনটি কানেক্টিং লিঙ্কের উদাহরণ? কানেক্টিং লিঙ্ক হচ্ছে প্লাটিপ্লাস, মানে হচ্ছে সরীসৃপ আর উভচর, সরীসৃপ আর পাখি। আর্কিওপটেরিক্স, মনে রাখতে হবে, আর্কিওপটেরিক্স। এটা আবার কি? দাদিমা পল্লবকে ডাইনোসরের গল্প বলছিল। আচ্ছা, এরকম দাদি থাকা তো আসলে আমাদের ভাগ্য। প্রাচীনকালে তার বিলুপ্ত কিন্তু অধিক ক্ষুদ্র তেলাপোকা। আচ্ছা ঠিক আছে, প্রাণীর টিকে থাকার প্রক্রিয়াটির নাম কি? প্রক্রিয়াটির নাম হচ্ছে ন্যাচারাল সিলেকশন। কে টিকে থাকবে এটা প্রকৃতি ডিসাইড করে। উল্লিখিত প্রক্রিয়াটি জৈব অভিব্যক্তি প্রকৃতির সকলকে টিকে রাখে না, প্রকৃতিতে সকলকে টিকে রাখবে না। যে হচ্ছে ফিট তাকে টিকে রাখবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 2। সো আমি একটু টান দিছি, ব্যাখ্যা অনেক বেশি করি নাই, এবং যদিও 100 এমসিকিউ লেখা, আমার মনে হয় না 100 এমসিকিউ সলভ হয়েছে এখানে 10-12টা না আরও মনে হয় বেশি হবে, যেটা রিপিটেড কোয়েশ্চেন চলে আসছে, কারণ একই বোর্ডে আসছে, আবার দেখা যায় একটা ক্যাডেট কলেজে আসছে। সো কোয়েশ্চেন অ্যাকুমুলেট করতে গিয়ে 100টা এমসিকিউ ইউনিক হয় নাই। সো এনিওয়েজ, আমি যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে আশা করি যে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি। আমি ব্যাখ্যায় যাইনি, কারণ লাস্ট মোমেন্টে একটা স্টুডেন্ট এত সময় ধরে দেখার হয়তো প্রয়োজন বোধ করবে না। তো আমি একটু টান দিছি যেন তোমরা আমার সাথে একটু অ্যালাইন থাকতে পারো। কিছু পড়ছো আগে অবশ্যই, সো পরের ক্লাসগুলোতে আর একটু ব্যাখ্যার পরিমাণ বাড়ায় দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।